শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ষষ্ঠ লিফলেট, প্রগতির হুন্ডা। প্রগতিশীল শব্দটি বেশ বিভ্রান্তিকর। প্রগতিশীল নারী, প্রগতিশীল পুরুষ এরূপ বিশেষণে মানুষের যে পরিচয় ফুটে ওঠে তা ত্রুটিপূর্ণ। বাংলাদেশে প্রগতিশীল কথাটি যে অর্থে ব্যবহৃত হয় তা অনেকটা এরকম: যিনি উন্নতির দিকে বা ভবিষ্যতের দিকে গতিশীল তিনি প্রগতিশীল। তবে প্রগতিশীলতার এ বঙ্গজ ধারণা মোটেই টেকসই নয়। একটি উদাহরণ থেকে ব্যাপারটি স্পষ্ট হতে পারে। বাংলাদেশে যে মোটরসাইকেলগুলো চালানো হয় সেগুলোতে সাধারণত 4টি গিয়ার থাকে। ভাঙা ও ধীর গতির রাস্তায় ব্যবহার করা হয় প্রথম ও দ্বিতীয় গিয়ার। মহাসড়ক ও দ্রুতগতির রাস্তায় ব্যবহার করা হয় তৃতীয় ও চতুর্থ গিয়ার। তাহলে তাকে সামনের দিকে এগোনোর জন্য প্রথম ও দ্বিতীয় গিয়ার ব্যবহার করতে হবে। তৃতীয় ও চতুর্থ গিয়ার ব্যবহার করলে তিনি সামনের দিকে অর্থাৎ ভবিষ্যতের দিকে এগোতে পারবেন না। অন্যদিকে মহাসড়কে প্রথম ও দ্বিতীয় গিয়ার ব্যবহার করলে স্বাচ্ছন্দ্যে মোটরসাইকেল নিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। ফলে দেখা যাচ্ছে ভাঙা রাস্তায় যা অধোগতির গিয়ার, মহাসড়কে তা প্রগতির গিয়ার, এবং মহাসড়কে যা অধোগতির গিয়ার, ভাঙা রাস্তায় তা প্রগতির গিয়ার। কিন্তু বাংলা ভাষায় যারা প্রগতিশীল শব্দটি চালু করেছেন তারা মনে হয় না বিষয়টিকে এভাবে ভেবে দেখেছেন। প্রগতিশীলতার ধারণা যে সব সমাজের জন্য সার্বজনীন নয়, এর যে কিছু সামাজিক ও সাংস্কৃতিক সীমা আছে এটি স্পষ্ট করতেই এ লেখা। প্রগতিশীলতা মানে যে কোনো মূল্যে সামনের দিকে এগিয়ে যাওয়া নয়, বরং সামনের দিকে এগোনোর জন্য সবচেয়ে উপযুক্ত কৌশলটি অবলম্বন করাই প্রগতিশীলতা। ভাঙা রাস্তায় চতুর্থ গিয়ারে মোটরসাইকেল চালানো যেমন প্রগতিশীলতা নয়, তেমনি কোনো কৃষিপ্রধান বা শ্রমপ্রধান দেশে লাখ লাখ মাস্টার্স ডিগ্রি উৎপাদন করাও প্রগতিশীলতা নয়। কোনো সমাজে প্রগতিশীলতা নির্ধারিত হয় ওই সমাজের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতি দ্বারা। আমদানিকৃত এলিয়েন সংস্কৃতি কর্তৃক প্রগতিশীলতা নির্ধারিত হলে ওই প্রগতিশীলতা মুখ থুবড়ে পড়তে পারে। সৌদি আরব ও ইউরোপের প্রগতিশীলতা বাংলাদেশে খাটবে না। সৌদি আরবের সংস্কৃতি ধর্মনির্ভর, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি ধর্মনির্ভর নয়। ইউরোপের সংস্কৃতি গণতন্ত্র নির্ভর, কিন্তু বাংলাদেশের সংস্কৃতির মূল চালক স্বৈরতন্ত্র। বাংলাদেশের অধিকাংশ মানুষ বক ধার্মিক ও বক গণতান্ত্রিক। আচরণে তারা অত্যন্ত স্বৈরাচারী। ফলে এখানে ধর্ম ও গণতন্ত্র আরোপ করে প্রগতিশীলতা আনতে চাইলে তা টেকসই হবে না। ধর্ম ও গণতন্ত্র আরোপ করতে হবে আরও অনেক পরে। এখন এ দুটিকে ধারণ করার ক্ষমতা জনগণের তৈরি হয়নি। এর মানে এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্র থাকবে না। রাষ্ট্রযন্ত্রকে রাখতে হবে গণতান্ত্রিক কাঠামোর ভেতর। সরকার নির্বাচিত হবে গণতান্ত্রিকভাবে, কিন্তু মানুষের অধিকার ও স্বাধীনতার প্রশ্নে যেন পপুলার ওপিনিয়ন বা আমজনতার মতামতকে প্রাধান্য দেয়া না হয়, এবং স্বৈরাচারী সিঙ্গুলার ওপিনিয়ন এর ভিত্তিতে যেন আইন বা বিধি তৈরি না হয়, এটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সমাজ আমার গ্রামের ওই ভাঙা রাস্তাটির মতোই অপ্রস্তুত। ধর্ম ও গণতন্ত্রের 4 নম্বর গিয়ার এখানে খাটবে না। এখানে খাটাতে হবে প্রগতির প্রথম ও দ্বিতীয় গিয়ার। প্রথম গিয়ারটি হতে পারে শিক্ষা, দ্বিতীয়টি শ্রম। কাউকে উপযুক্ত শিক্ষাদান করাকেই এখন বিবেচনা করতে হবে প্রগতিশীলতা হিসেবে। কাকে বলে উপযুক্ত শিক্ষা? যে শিক্ষা মানুষকে শ্রমবিমুখ করে না, বরং চৌকস শ্রমিক হিসেবে গড়ে তোলে, সে শিক্ষাকেই আপাতত উপযুক্ত শিক্ষা হিসেবে বিবেচনা করতে হবে। যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিগুলো বর্তমানে দেওয়া হচ্ছে তা উপযুক্ত শিক্ষা নয়। এ শিক্ষা মানুষকে শ্রমবিমুখ করে তুলছে। শ্রমসাধ্য কোনো কাজ আমাদের ডিগ্রিধারীরা করতে চায় না। তাদের স্বপ্ন আরাম আয়েশের চাকুরি করা, অথবা কাজে ফাঁকি দিয়ে আরাম আয়েশের ব্যবস্থা করা।
প্রগতিশীলতার যে সংজ্ঞা বাংলাদেশে চালু আছে, সে সংজ্ঞা এ ফাঁকিবাজ বাহিনীরই তৈরি। কোনো কৃষককে কি এখানে প্রগতিশীল বলা হয়? হয় না। পল্লী বিদ্যুতের লাইনম্যান, বেকারির কারিগর, বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার, মুদি দোকানি, মাছ বিক্রেতা, তারাও প্রগতিশীল নয়। কোনো নারী আরাম আয়েশের চাকরি পেলে সেটিকে রটানো হচ্ছে প্রগতিশীলতা হিসেবে। কোনো মিথ্যুক ফেসবুক, ইউটিউবে বকাবকি করলে তাকেও ঘোষণা করা হচ্ছে প্রগতিশীল। কিন্তু কারখানা বা মাঠে শ্রমসাধ্য কাজ করছেন এমন নারী ও পুরুষকে তারা প্রগতিশীল বলতে চায় না। ফাঁকিবাজদের কাছে বিড়ি খাওয়া, অকারণে মোমবাতি জ্বালিয়ে মোম নষ্ট করা, পত্রিকায় দুরভিসন্ধিমূলক কলাম লেখা, ১-২ পাতা বোভোয়ার ওলস্টোনক্রাফট পড়ে ঝড়ো বক্তৃতা দেয়া, সারাক্ষণ মার্ক্সবাদ লেনিনবাদ করা, যেখানে সেখানে ধর্ম খোঁজা, ফাতোয়াবাজি করা, এগুলো হলো প্রগতিশীলতা। বস্তুত এগুলোই আসলে অধোগতিশীলতা। রোগ ঢেকে রাখার মনোরম রুমাল। এ রুমাল প্রকৃত প্রগতিশীল মানুষদের আড়াল করতে চায়। প্রগতির প্রথম ও দ্বিতীয় গিয়ার নির্বাচন করতে যে শ্রম দরকার, সে শ্রমকে নিরুৎসাহিত করাই এ রুমালের লক্ষ্য। রুমালটি শিক্ষিত তরুণ তরুণীদের কৃষিকাজ করতে দিতে চায় না। বাস ট্রাক চালাবে মূর্খরা, বিমান চালাবে শিক্ষিতরা, এমনটি এ রুমালের স্লোগান। কিন্তু এ আওয়াজ শুনলে মনে হয় আমাদের সবাইকে এ রুমালের পেছনেই দৌড়ানো উচিত। কিন্তু এটি যে আত্মঘাতী কাজ, এটি যে ভাঙা রাস্তায় চতুর্থ গিয়ারে মোটরসাইকেল চালানো, তা রাষ্ট্র বুঝতে চায় না। বাংলাদেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে, সেখানে কৃষক, ট্রাক চালক, ফ্যাক্টরি ওয়ার্কার, প্রবাসী শ্রমিক, বাস ড্রাইভার, ট্রেন মাস্টার, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, চিকিৎসক, দোকানদার, ঔষধ বিক্রেতা, স্কুল শিক্ষক, শিল্প মালিক, এরা ছাড়া আর তেমন কাউকে প্রগতিশীল বলার সুযোগ নেই। এমনকি আমি নিজেও প্রগতিশীল নই। আমাকে প্রগতিশীল বলতে হলে যে সমাজ দরকার, সে সমাজ বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। হ্যাঁ, ওই সমাজ গড়তে আমি নিরন্তর খোঁচাখুচি করছি। কিন্তু এই মুহূর্তে আমার কৃষক বাবা আমার চেয়ে অধিক প্রগতিশীল। কিছুটা কৃষিকাজ আমিও করি, তবে তা নিজেকে প্রগতিশীল দাবি করার জন্য যথেষ্ট নয়। আমার প্রগতিশীল হওয়ার সময় এখনো আসেনি। বাংলাদেশে ওয়াজ মাহফিল করেন এরকম জনপ্রিয় প্রায় ২০ জন মৌলানারা জীবনযাপন বিশ্লেষণ করে দেখেছি, তারা কেউই কোনো উৎপাদনশীল কাজের সাথে জড়িত নন। প্রত্যেককেই শ্রমবিমুখ মানুষ। কণ্ঠই তাদের আয়ের প্রধান উৎস। কথা ও সুর দিয়ে তারা ছড়াতে চান ধর্মীয় প্রগতিশীলতা বা প্রগতিশীলতার আড়ালে অধোগতিশীলতা। তারা জানেন না তাদের শ্রোতারা তাদের চেয়ে অধিক প্রগতিশীল। এ শ্রোতারা অর্থাৎ গ্রামের ওই শ্রমিক, মজুর ও কৃষকরা ১ বছরে যে প্রগতি উৎপাদন করেন, সে প্রগতি ওয়াজকারীরা ১,০০,০০০ বছর বেঁচেও উৎপাদন করতে পারবেন না। একই অবস্থা নারী প্রগতি কর্মীদের। কোনো নারী সিনেমায় অভিনয় করলে, পুরস্কার জিতলে, ম্যাজিস্ট্রেট হলে, পুলিশে যোগ দিলে, গুগলে চাকরি পেলে, সেটিকে তারা প্রগতিশীলতা হিসেবে রটিয়ে থাকেন। হ্যাঁ, এগুলোর কোনোটিতে হয়তো লুকিয়ে আছে অনেক প্রগতি। এটি অস্বীকার করছি না। কিন্তু এর বাইরেও যে বিপুল সংখ্যক প্রগতিশীল নারী পড়ে আছেন, সে খোঁজ তারা ইচ্ছে করেই নিচ্ছেন না। কারণ এটি করতে গেলে সমাজে তাদের নিজেদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠবে। কোনো নারী রাস্তায় স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার বিক্রি করছেন বা নিজের রেস্তোরাঁয় নিজে রান্না করছেন, এটিকে তারা প্রগতিশীলতা বলতে চান না। তাদের ধারণা, নারীকে প্রগতিশীল হতে হলে অবশ্যই তার অনেক ডিগ্রি লাগবে এবং করতে হবে আরামদায়ক কোনো চাকুরি, যেন ক্যামেরায় ছবি ভালো আসে। ছবি ভালো না আসলে ওই নারী প্রগতিশীল নন। গ্রামে বা কারখানায় যে নারীরা শ্রমসাধ্য কাজে নিয়োজিত আছেন, তাদের প্রায় সকলেই রোগা, ভুখা মানুষ। পত্রিকা ও ফেসবুকে প্রদর্শনের জন্য এ নারীদের ছবি উপযুক্ত নয়। এ কারণে এরা প্রগতিশীল হিসেবে বিবেচিত নন। প্রগতিশীল হলেন কেবল মাংসল অফিসার নারীরা।
যে নারী গার্মেন্টসে চাকরি করেন বা বাসাবাড়িতে বুয়ার ভূমিকা পালন করছেন, তার হয়তো আর্থিক সচ্ছলতা নেই, নেই উঁচু ডিগ্রি, কিন্তু একজন সিনেমা অভিনেত্রীর চেয়ে কম প্রগতিশীল, এটি মানতে আমাকে উন্মাদ হতে হবে। আর্থিক সচ্ছলতার সাথে প্রগতিশীলতার সম্পর্ক আছে খুব সামান্যই। বরং শ্রেণী বৈষম্য ও চিন্তার অনগ্রসরতার সাথে প্রগতিশীলতার সম্পর্ক বেশি গভীর। কোনো সমাজে কিছু নারী অধিক আয় করছেন আর কিছু নারী সামান্য আয় করছেন, তা ওই সমাজের রাজনৈতিক গলদ মাত্র। এ গলদ যারা টিকিয়ে রেখেছেন তারাই প্রগতিশীলতার বঙ্গজ সংস্করণের পৃষ্ঠপোষক। তারা চায় তাদের অধোগতিশীলতাকে প্রগতিশীলতা নাম দিয়ে নিজ নিজ আরাম আয়েশ চালু রাখতে। সমাজ তাদেরকে প্রগতিশীল বলে প্রচার করছে, তারা কেউই দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করছে না। সবার লক্ষ্য এখানে আত্ম উন্নয়ন। এই মুহূর্তে আমাদের দরকার ছিল শিক্ষিত বাস ড্রাইভার, শিক্ষিত কৃষক, শিক্ষিত কারখানা শ্রমিক, কিন্তু রাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করেছে অশিক্ষিত বেকার উৎপাদনে। তাদেরকে সনদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। তারা একটি শিক্ষা পাচ্ছে, তা হল কোনো অফিসে বসে এসির রিমোট চাপার স্বপ্ন দেখা। এটিকেই তারা ভাবছে প্রগতি। কিন্তু এটি যে অধোগতি তা তারা কোনো অদক্ষ বাস চালকের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারছে না। একসময় এদেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল। আমাদের যে পেঁয়াজ ক্ষেতটি ছিল সেটির পরিচর্যা করতেন দাদা ও দাদি। তারা মারা যাওয়ার পর আমরা আর পেঁয়াজ চাষ করিনি। মা এখনো কিছু মশলা চাষ করেন, কিন্তু মা মারা গেলে আমার শিক্ষিত ভাই-বোনরা মশলা চাষ করবে বলে মনে হয় না। শিক্ষা যেখানে সারা বিশ্বে ভালো মানের দক্ষ কৃষক তৈরি করেছে, সেখানে আমাদের দেশে কৃষকের সংখ্যা দিন দিন কমছে। কৃষকের সংখ্যা কমে যাওয়ায় কৃষিজমির পরিমাণও কমে গেছে। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটি ছাত্রদের হাতে কিছু কাগজ ধরিয়ে দিয়েই দায়িত্ব শেষ করছে। এ ফাঁফা কাগজ নিয়ে তরুণরা দৌড়াচ্ছে আয়েশি চাকরির খোঁজে। কেউ কেউ চাকুরি পাচ্ছে, কিন্তু বাকিরা হতাশ হয়ে ঝিমোচ্ছে। তাদের ধারণা কৃষিকাজ করা, দোকানদারি করা এগুলো প্রগতিশীল কাজ নয়, এগুলো অশিক্ষিত অধোগতিশীলদের কাজ। এ কাজ তারা করবে না। এ মন্ত্রণা তারা পেয়েছে পচা পত্রিকা ও নষ্ট ভিডিও কার্ডদের কাছ থেকে। এ পচামালেরা জাতিকে বুঝিয়েছে কেবল এই হতে পারলেই তুমি সফল, অন্য সবকিছু ব্যর্থতা। বিমানের পাইলট হওয়া সফলতা, আর ট্রাক চালক ব্যর্থতা। অথচ দুটি একই কাজ। ট্রাক ও রাস্তা আরামদায়ক হলে পেশা হিসেবে ট্রাক চালানো খুবই রোমাঞ্চকর হওয়ার কথা। রাষ্ট্র যদি শিক্ষিত বাস ড্রাইভার তৈরি করত, তাহলে রাস্তায় ভাঙাচোরা বাসের সংখ্যা কমত। কারণ শিক্ষিত মানুষ আরাম আয়েশ ও নিরাপত্তা চায়। সে সহজে গাবতলী টু গুলিস্তান ৮ নম্বর বাস চালাতে রাজি হবে না। ফলে বাস মালিকগণ বাধ্য হয়ে ভালো মানের বাসের ব্যবস্থা করত। এতে যাত্রীরাও আরামে চলাচল করতে পারত। কিন্তু রাষ্ট্র ভুয়া প্রগতিশীলদের পেছনে টাকা ঢালতে ব্যস্ত। আসল প্রগতিশীলদের পেছনে রাষ্ট্র কোনো টাকাই খরচ করছে না। বাংলাদেশে কি আছে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ড্রাইভিংয়ের উপর ডিপ্লোমা দেওয়া হয়? যদি থেকে থাকে তাহলে এরকম প্রশিক্ষিত ড্রাইভার এই মুহূর্তে কতজন আছেন, যাদের হাতে একটি জাতি রোজ প্রাণ সঁপে দিয়ে চলাচল করে? তাদের পেছনে রাষ্ট্রের বিনিয়োগ কত? নারীদের অধিকাংশই ঘরে বসে আছেন। কেউ কেউ অর্থনৈতিক কাজকর্ম করছেন, কিন্তু তাদের সংখ্যা খুব অল্প। অনেক নারী অভাবের কারণে আয় রোজগার করছেন। যাদের অভাব নেই তারা হয় ঘরে বসে আছেন, অথবা পত্রিকা পার্টির ফাঁদে পড়ে নকল প্রগতিশীল হওয়ার সাধনা করছেন। টিভি সিরিয়াল দেখে দেখে সময় কাটাচ্ছেন। অভাবী নারীদের জীবনমান উন্নয়নে ধর্ম ও টেলিভিশন উভয় পার্টি চুপ। ওয়াচকারীদের সকল সাবধানবাণী সুন্দরী নারীদের নিয়ে, যাদের গায়ে মাংস নেই, বেঁচে থাকার জন্য যারা প্রয়োজনীয় পুষ্টিকর খাবার জোগাড় করতে পারছেন না, সে নারীদের নিয়ে কেউই উদ্বিগ্ন নন। তাদের কেউ পর্দা পালন করার উপদেশও দিচ্ছে না। ওয়াচকারীরা মনে করেন
পর্দা পালন করতে হবে শুধু তাদের যাদের শরীরে মাংস আছে, যিনি দেখতে আকর্ষণীয় নন, যিনি দরিদ্র অবলা নারী, তার পর্দা পালন না করলেও চলবে। এটি একটি চক্রান্ত। কারণ মাংসল নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে ওয়াচকারীদের কর্তৃত্বে ভাটা পড়বে। এজন্য রাষ্ট্রকে প্রথমেই নাগরিকদের উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে হবে। কোনো কাগজ অর্জনের শিক্ষা নয়, শিক্ষা হতে হবে এমন যেন শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতাগুলো আবিষ্কার করতে পারে। কোনো ছাত্র একবার নিজের ক্ষমতা আবিষ্কার করতে পারলে সে আর কোনো কাজকেই ছোট মনে করবে না। কারণ অনুগত দাসও সে হবে না। মানুষের দাসসুলভ আচরণ যখন সমাজ থেকে বিদায় নেবে, গণতন্ত্র তখন এমনিতেই চলে আসবে। ধর্মচর্চাও তখন নিরাপদ হয়ে উঠবে। প্রগতির মোটরসাইকেলে চতুর্থ গিয়ার নির্বাচন করার সেটি উপযুক্ত সময়। ফোন আলাপ, ষষ্ঠ পর্ব। বেহেশতি খাবার। শয়তান প্রশ্ন করছেন, আপনি এর লিফলেটে শিক্ষিত তরুণদের কৃষি বিমুখতার দিকে ইঙ্গিত করেছেন। মানুষের সামগ্রিক কৃষি বিমুখতার দিকেও আলোকপাত করেছেন। শ্রমবিমুখ মানুষরাই এখন সমাজ ও রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। এতে দেশে কৃষিপণ্যের বৈচিত্র্য হ্রাস পেয়েছে, অনেক ফসল বিলুপ্ত হয়ে গেছে। এর প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তার উপর। আমাদের পূর্বপুরুষদের খাদ্যচক্র থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি। এর সুদূর প্রসারী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। সেদিকটি একটু আলোচনা করা দরকার নয় কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, হ্যাঁ, এটি খুবই দরকার। আমাদের খাদ্যাভ্যাসের দিকে তাকান। এ মুহূর্তে আমরা যা খাচ্ছি তা মোটেও স্বাস্থ্যকর খাবার নয়। ব্যালান্স ডায়েট বলে যে একটি ব্যাপার আছে, সেটি এদেশের সিংহভাগ মানুষের কাছে অচেনা। আমরা যখন দরিদ্র ছিলাম তখন কিন্তু ব্যালান্স ডায়েট বিষয়টি না বুঝলেও আমাদের খাবার প্রাকৃতিকভাবে ব্যালান্সড ছিল। আমরা আমিষ, কার্বোহাইড্রেট, ফাইবার এগুলো মোটামুটি সুষম মাত্রায় খেতাম। তেল খেতাম খুব অল্প। আমাদের চাল লাল ছিল, আটাও লাল ছিল। অর্থাৎ এটি একটি হোল গ্রেইন ডায়েট আমাদের ছিল। এগুলো থেকে প্রয়োজনীয় সলিউবল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট পেতাম। এ উপাদানগুলো শরীরকে খারাপ ও এলডিএল কোলেস্টেরল থেকে সুরক্ষা দেয়, ইনফ্লামেশন কমায়। রক্ত চলাচলের শিরা ও ধমনীগুলোতে যে করোনারি প্লেগ বা গাঁথ জমে, তার একটি বড় অংশ অক্সিডাইজড এলডিএল কোলেস্টেরল এবং ইনফ্লেমেটরি সেলে। গাতের কারণে মানুষের হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। শিরা, আর্টারি এগুলো এখন অল্প বয়সেই ব্লকড বা ন্যারো হয়ে যাচ্ছে। রাপচার ঘটছে। এন্ডোথেলিয়াল সেল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৪০-এর আগেই মানুষের লিপিড প্রোফাইল নষ্ট হয়ে যাচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে। ভালো বা এইচডিএল কোলেস্টেরল কমে যাচ্ছে। ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে। রক্তের ক্লটিং বা জমাট বাঁধার প্রবণতা আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। ফলে ব্রেইন স্ট্রোক বা পক্ষাঘাতের রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। পর্যাপ্ত বৃদ্ধ হওয়ার আগেই মানুষ প্যারালাইজড হয়ে মৃত্যুর সমান জীবনযাপন করছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষ্য এরকমই। প্রশ্ন হলো, কেন এমনটি ঘটছে? এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, ব্যবসা-বাণিজ্য, খাবারের বৈচিত্র্য, শিল্পায়ন এগুলোও বেড়েছে। কিন্তু সে অনুপাতে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী বাড়েনি। আমাদের গড় বুদ্ধি ও বিবেচনাবোধ এটিও বাড়েনি। বরং কিছু ক্ষেত্রে মনে হয়েছে বাঙালির বুদ্ধি প্রখরতা সাময়িকভাবে কমেছে। কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয়, এ ব্যাপারে সাধারণ মানুষের প্রজ্ঞা ও কাণ্ডজ্ঞান নেই বললেই চলে। খাবার সংক্রান্ত কোনো পড়াশোনা তারা করেন না। টেলিভিশন, ফেসবুক ও ইউটিউব দেখে দেখে আজেবাজে রান্না করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফুড ব্লগার নামে একদল পাগল আবির্ভূত হয়েছে, যারা রাত-দিন নানা বিষকে দুধ হিসেবে প্রচার করছে। ভালো ফুড ব্লগারও আছেন, যারা মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছেন স্বাস্থ্যসম্মত খাবারের সাথে। তবে তাদের সংখ্যা অতি অল্প। আরেক দল দেখা দিয়েছে, যারা কেবল খেজুর, কালোজিরা ও মধুর গুণগান গাইছে। কালোজিরায় নাকি মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ লুকিয়ে আছে। প্রিমিটিভ মানুষের প্রিমিটিভ আচরণ। এর ফলে ব্যালেন্সড ডায়েট বিষয়টি নষ্ট হয়ে যাচ্ছে।
ধনাঢ্যরা প্রচুর মাংস খাচ্ছে, আসক্ত হচ্ছে ফাস্ট ফুডে। খাদ্য গ্রহণের সময় কোনো রেশিও অনুসরণ করছে না। কেউ বেছে বেছে কেবল দামি খাবার খাচ্ছে, ফলে একই ঘরনার খাবার অতিরিক্ত পেয়ে শরীর বিদ্রোহ করছে। এই খাবার থেকে যে ক্যালোরি আসছে তা খরচ করার উপলক্ষ তারা পাচ্ছে না। কাজ কম, খাবার বেশি। একসময় আমরা খাদ্য সংগ্রহ করার জন্য কাজ করতাম, কিন্তু এখন খাবার হজম করার জন্য কাজের সন্ধান করছি। মানুষের শরীর এই প্রক্রিয়ায় বিবর্তিত হয়নি। একটি মানব শিশুর শরীর বাংলাদেশে যে পরিবেশে বেড়ে উঠেছে তা খুব অস্বাভাবিক ও অপ্রাকৃতিক। হাতে টাকা পয়সা আশায় বাঙালির খাদ্যাভ্যাস এত বেশি তেল, মশলা ও সুগার ভিত্তিক হয়ে পড়েছে যে এটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। আপনি র্যান্ডমলি বাংলাদেশের কোনো দোকানে যান, দেখুন ওখানে খাওয়ার মতো স্বাস্থ্যকর কিছু পান কিনা। আমার মনে হয় না পাবেন। আমি চেষ্টা করে দেখেছি, পাইনি। সবগুলো দোকান সাদা চিনি ও সাদা ময়দার জিনিস দিয়ে ভরপুর। আমাদের বিস্কুট ও কনফেকশনারি ইন্ডাস্ট্রিতে হোল গ্রেইন ফুড একেবারেই বিরল। হোল গ্রেইন ওটস বা গমের বিস্কুট আপনি পাবেন না। হোল মিল পাউরুটি কিনতে যান, কোথাও নেই। সবগুলো বেকারি ভরে আছে সাদা ময়দা ও সাদা আটার পাউরুটিতে। শহর থেকে গ্রাম সবখানে এসব খাবার ছড়িয়ে গেছে। এগুলো খেয়ে খেয়ে মানুষের ওজন বাড়ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস ও অটিজমের রোগী এখন ইতিহাসের যে কোনো সময়ে সবচেয়ে বেশি। এমনটি কেন ঘটছে? গমের ছাল চেঁচে ভুসি বানানো হচ্ছে এবং এই ভুসি খাওয়ানো হচ্ছে গরুকে। অথচ এটি মানুষের খাওয়ার কথা ছিল। সলিউবল ফাইবারের এমন একটি গুরুত্বপূর্ণ উৎসকে আমরা গবাদি খাদ্য বানিয়েছি। আমাদের ফুড ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছেন, এ খাতের যারা বড় উদ্যোক্তা, বড় কারখানার মালিক, তাদের কেউই তেমন জ্ঞানী, সমজদার ও আলোকিত মানুষ নন। গণমানুষের স্বাস্থ্য নিয়ে তাদের উদ্বেগ নেই বললেই চলে। সকল উদ্বেগ প্রফিট নিয়ে বা ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়া নিয়ে। উৎপাদিত পণ্য খাওয়ার উপযুক্ত কিনা, এটি ভোক্তার স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক কিনা, এ ব্যাপারে তারা বরফের মতো নিরুত্তাপ। জনগণেরও এ ব্যাপারে কোনো নেই। সরকার তো আরও নিশ্চুপ। ভ্যাট ট্যাক্স পেলেই তারা খুশি। তামাক ইন্ডাস্ট্রির লোকজনকে সরকার সিআইপি কার্ড দিচ্ছে। দেশের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী মিষ্টি কুমড়া দিয়ে আমের জুস বানাচ্ছে। কোনো সভ্য সমাজে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রতারণার কল্পনাও করা যায় না। শতভাগ ফলের জুসের বাজার আজও এখানে গড়ে ওঠেনি। অ্যাডেড চিনি বা অ্যাডেড ফ্লেভার ব্যতীত ১০০% আঙ্গুর ও ১০০% কমলার জুস আপনি কয়টি দোকানে দেখতে পান? পচা বস্তু খেয়ে খেয়ে মানুষজন পচাকেই আদর্শ খাদ্য মনে করছে। এক্ষেত্রে ভোক্তার দায় আছে। সে যদি সচেতন হতো, বাজার থেকে আজেবাজে খাবার না কিনত, সাদা ময়দা ও সাদা আটার বিস্কুট পাউরুটি ক্রয় করা থেকে বিরত থাকত, তাহলে আমাদের প্রফিট শিকার শিল্প উদ্যোক্তাদের টনক নড়ত। কোনো এলাকায় যদি সহজেই আজেবাজে খাবার বিক্রি করা যায়, তাহলে সেখানে ভালো খাবারের বাজার গড়ে উঠবে কেন? একসময় আমরা তিসি চাষ করতাম, তিসির তেল খেতাম। এই তিসির তেল, যেটিকে ফ্লাক্সসিড অয়েল বলা হয়, সেটি রক্তে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা ভালো কোলেস্টেরল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমরা শিক্ষিত হওয়ার পর, অর্থাৎ লাট সাহেব হওয়ার পর, তিসি চাষ প্রায় বন্ধই করে দিয়েছি। এস্কার ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ কোম্পানিতে এই তিসির তেলকে জিলাসিড নাম দিয়ে প্রতি ৩০ গ্রাম ২২০ টাকায় বিক্রি করছে। প্রতি কেজি ৭,০০০ টাকা ডাক্তাররা স্ট্রোক ও হৃদরোগের পেশেন্টদেরকে এ তেল প্রেসক্রাইব করছেন। অথচ ফ্লাক্সিড অয়েল একসময় আমাদের নিয়মিত খাবারের অংশ ছিল, দামও ছিল অল্প। দেশের শিক্ষিত তরুণরা কি এসবের খোঁজ রাখে? রাখে না। তারা ব্যস্ত রয়েছে বিভিন্ন ব্যাংকের চাকুরি ও বিসিএস প্রিলির প্রস্তুতি নিয়ে। সারা দেশ ছেয়ে গেছে সয়াবিন ও পাম তেল দিয়ে। দেশবাসী এত বিপুল পরিমাণ তেল খাচ্ছে যে এটি হয়ে উঠছে তাদের মরণ ফাঁদ। এমনিতে এসব তেল মূলত ফ্যাটি অ্যাসিড, যা অল্প মাত্রায় খেলে তেমন ক্ষতি হয় না। কিন্তু আমাদের যে রান্না পদ্ধতি, তাতে এ তেল আর তেল থাকছে না।
একটি গবেষণাপত্রে দেখলাম তেলকে যখন গরম করা হয় এবং তা যখন স্মোক পয়েন্ট অতিক্রম করে তখন এ ফ্যাটি অ্যাসিড বা তেল ভেঙে ক্ষতিকর অ্যালডিহাইড তৈরি হয়। অর্থাৎ কাঁচা তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, কিন্তু ভাজা বা অতিরিক্ত গরম তেল ক্ষতিকর। গবেষণাটি পড়ার পর আমি একটু ভিন্ন প্রক্রিয়ায় রান্নাবান্না করি। দেখলাম যে রান্নার সময় পানির তাপমাত্রা ১০০°C উপরে ওঠে না। তাই পাত্রে আগে তেল না ঢেলে পানি ঢালার পর তেল ঢালি এবং তা পরিমাণে অল্প। এতে রান্না যতই গরম হোক না কেন তেল তার স্মোক পয়েন্ট সাধারণত ২০০ থেকে ২৫০°C অতিক্রম করতে পারে না। ফলে ফ্যাটি অ্যাসিড থেকে ক্ষতিকর অ্যালডিহাইড তৈরির ঝুঁকিও থাকে না। কিন্তু আমাদের দেশে কি হয়? এখানে রান্নাঘর ও রেস্তোরাঁগুলোতে শুরুতেই তেল গরম করে পেঁয়াজ, রসুন ভাজা হয়। তেলে মাছ, মাংস কষাতে পাত্র পুড়িয়ে ফেলা হয়। আরেকটি গবেষণাপত্রে দেখলাম গবেষণাটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের। সয়াবিন তেল মস্তিষ্কে কিছু গুরুতর জেনেটিক পরিবর্তন আনে। গবেষক দলটি একরাশ ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে দেখতে পায় যে যে সকল ইঁদুর সয়াবিন তেল সমৃদ্ধ খাবার খেয়েছে তাদের প্রায় ১০০টি জিন সঠিকভাবে কাজ করছে না। এর মধ্যে একটি জিন ছিল লাভ হরমোন বা অক্সিটোসিন উৎপাদনকারী জিন। মানুষে মানুষে ভালোবাসা ও স্নেহ মমতা তৈরি হয় এই অক্সিটোসিন হরমোনের প্রভাবে। যদিও গবেষণাটি ইঁদুরের উপর চালানো, তবুও এটি উদ্বেগজনক। কারণ এটি মানুষের উপর সয়াবিন তেলের একই প্রভাবের সম্ভাব্যতার দিকে ইঙ্গিত করে। আমি লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ আগের চেয়ে অধিক নিষ্ঠুর ও একা হয়ে গেছে। সমাজ থেকে মায়া মমতা, স্নেহ ভালোবাসা উধাও হয়ে যাচ্ছে। মারামারি, তর্কাতর্কি এগুলো বৃদ্ধি পেয়েছে। মানুষ আগের চেয়ে অনেক স্বার্থপর হয়ে উঠেছে। নিউরোসায়েন্টিস্টদের আহ্বান জানাবো এসবের পেছনে সয়াবিন তেলের কোনো প্রভাব আছে কিনা তা একটু খুঁজে বের করতে। আলাপ অভিশপ্ত করাই। শয়তান প্রশ্ন করছেন, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমরা যে তেলেই খাই না কেন তা যেন খুব অল্প মাত্রায় খাই এবং তেলটাকে যেন সরাসরি গরম না করি। কিন্তু আমাদের দেশে তো তেলে ভাজা পরোটা, তেলে ভাজা সিঙাড়া এসব খুবই জনপ্রিয় খাবার। বিরিয়ানি এখানে আরও জনপ্রিয়। এক্ষেত্রে বিকল্প কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, আমার মনে হয় না সিঙাড়া, পুরি বা তেলে ভাজা লুচি এগুলো খুব উপভোগ্য খাবার। স্বাদের কারণে এগুলো জনপ্রিয় হয়েছে এরকমটি জোর দিয়ে বলা যাবে না। বরং মনে হয়েছে এই খাবারগুলো সহজলভ্য বলেই জনপ্রিয়। আর এগুলো শুধু সহজলভ্য তা নয়, এগুলো এই অঞ্চলে ডমিন্যান্ট খাবার। আমাদের স্ট্রিট ফুড বা রেস্তোরাঁ ব্যবসায় এই খাবারগুলো একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। এর কারণ এ খাবারগুলোর যারা বাবুর্চি তাদের অধিকাংশই দরিদ্র ও অশিক্ষিত মানুষ। রন্ধনবিদ্যায় তাদের কারোই তেমন পড়াশোনা বা ঐতিহাসিক অভিজ্ঞতা নেই। কোনো খাবারের কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে তারা সচেতন নন। কোনো খাবার কিভাবে রান্না করলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয় এ সম্পর্কে তাদের জানাশোনা নেই। কিন্তু কিভাবে রান্না করলে গ্রাহক থেকে অধিক টাকা নেওয়া যাবে এ বিষয়টি তারা খুব সচেতন ভাবেই জানে। একই তেলে তারা দিনের পর দিন মাছ ভাজছে, সিঙ্গারা ভাজছে, পুরি ভাজছে, মুরগি ভাজছে। এমনকি এ পোড়া তেল থেকে খানিকটা নিয়ে কেউ ডিমও ভাজছে। অনেকে এক কড়াই তেল দিয়ে ২ সপ্তাহ সিঙ্গারা ভাজার পর সেটি দিয়ে আবার বিরিয়ানি রান্না করছে। এই লোকগুলি অর্থনীতির তলানি স্তরের মানুষ। নিরুপায় হয়ে তারা ব্যবসা করতে এসেছে। এদের অনেকেই একসময় ক্ষেতখামারে কাজ করত, রিক্সা ভ্যান চালাত, পড়ালেখা ছেড়ে দিয়ে দীর্ঘদিন হয়তো ভবঘুরেও ছিল। কিন্তু একসময় আয় রোজগারের আর কোনো উপায় না পেয়ে হঠাৎ বাবুর্চি সেজেছে। ফলে এদের কালেনারিতে কোনো ইনোভেশন নেই, উদ্ভাবনশীলতা নেই। সবাই গণহারে একই রেসিপির খাবার বানাচ্ছে। এক দোকানদার আরেক দোকানদারকে নকল করছে। একই সিঙাড়া, একই পুরি, একই আলু ভর্তা, একই বিরিয়ানি, একই পরোটা, একই কড়াই। এ নিয়ে তাদের কারবার। আমি চীন এবং
তাইওয়ানের সিঙাড়া খেয়েছি। তারা এটিকে বলে ডাম্পলিং। ওই সিঙাড়া আমাদের দেশের মতো তেলে ভাজা সিঙাড়া নয়, তারা সেটিকে পানিতে ভাজে। কেউ কেউ স্টিম বা বাষ্পে। এর স্বাদও ভালো, আমাদের পোড়া সিঙাড়ার চেয়ে চমৎকার। উৎপাদন খরচও কম। এটি ফুল মিল হিসেবে, অর্থাৎ পেট ভরে খাওয়া যায়। আপনি আপনার লাঞ্চ বা ডিনারে ডাম্পলিং দিয়ে সেরে ফেলতে পারবেন। এগুলোর ফুড কম্পোজিশনও স্বাস্থ্যসম্মত। ময়দার রুটির ভেতর তারা কোনো আলু ঢোকায় না। ময়দা ও আলু দুটিই কার্বোহাইড্রেট। ময়দার রুটির ভেতর আলু ঢুকিয়ে এটিকে ভাঁজ করে ডাম্পলিং বানালে যে তা সুষম খাবার হয় না, এটি তারা জানে। এজন্য ডাম্পলিং বানাতে তারা আলুর পরিবর্তে আঁশ ও প্রোটিন সমৃদ্ধ শাকসবজি, সামুদ্রিক শৈবাল ও মাছ মাংস ব্যবহার করে। আর আমরা ব্যবহার করছি শুধু হাই কার্ব আলু। আমি অবাক হই, এদেশে এত মাছ উৎপাদিত হওয়ার পরও এখানে মাছের তৈরি সিঙাড়া বা ডাম্পলিং নেই। প্রশ্ন উঠতে পারে, মানুষ তাহলে এগুলো খাচ্ছে কেন? এর প্রধান কারণ সম্ভবত তিনটি। ১. এ খাবারগুলো যত্রতত্র পাওয়া যায়। ২. এগুলোর দাম সাধ্যের নাগালে। ৩. এদেশে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া কঠিন। যেহেতু স্বাস্থ্যসম্মত রেসিপিতে এখানে ব্যাপক হারে খাবার উৎপাদন হচ্ছে না, রেস্তোরাঁ ব্যবসায়ীরা অশিক্ষা ও অনভিজ্ঞতার কবলে পড়ে কেবল তৈলাক্ত খাবারই উৎপাদন করছেন। তাই মানুষজন ভাবছে এগুলোই একমাত্র স্বাভাবিক খাবার। স্বাভাবিক খাবারের গুণগত মান ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ভোক্তারা কোনো প্রশ্ন তুলবে না। এটিই তো স্বাভাবিক, নাকি? অর্থাৎ বিষ বা পয়জনের একটি নীরব নরমালাইজেশন সমাজে ঘটে গেছে। এগুলো খেয়ে খেয়ে শিশুদের কগনিটিভ স্কিল কমে যাচ্ছে কিনা, তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা হ্রাস পাচ্ছে কিনা, এ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা দরকার। এমনকি এগুলো হয়তো আমাদের প্রজনন স্বাস্থ্যকেও নষ্ট করে থাকতে পারে। খাবারের কারণে বাবা-মার শরীরের স্বাভাবিক কার্যক্রম বিকৃত হলে তার ফল সন্তানের উপর পড়তে পারে। আধুনিক অ্যাপিজেনেটিক্স এমনটিই বলে। আমি লক্ষ্য করেছি, অস্বাভাবিক শিশুর সংখ্যা বাংলাদেশের সমাজে এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। সামনে কয়েকটি দশক যদি মূর্খ বানররা রাষ্ট্র চালায়, তাহলে বাঙালি জাতির একটি বড় বিবর্তন ঘটে যেতে পারে। আলাপ: বিষয়টি অশ্লীল। শয়তান প্রশ্ন করছেন, অশ্লীলতা বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। বাংলাদেশে যেভাবে সিনেমা, নাটক, উপন্যাস এগুলোতে অশ্লীলতা খোঁজা হয়, সেটি ঠিক কিনা? অশ্লীলতা আসলে কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, অশ্লীল শব্দটি দিয়ে কি বোঝানো হয় তা স্পষ্ট নয়। তবে যা শ্লীল নয় তাই অশ্লীল, এরকম একটি অনুমান আমরা করতে পারি। কোনো কিছু শ্লীল কিনা তা নির্ভর করে ওই কোনো কিছুকে যিনি দেখছেন তার মানসিক অবস্থার উপর। মানুষের সামাজিক অবস্থা একেক সমাজে একেক রকম হয়। একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে কি অভিজ্ঞতার ভেতর দিয়ে যান, তাও এখানে গুরুত্বপূর্ণ। কারণ কোনো প্রাণীর মানসিক অবস্থা তার স্মৃতি দ্বারা প্রভাবিত হয়। কারো স্মৃতি যদি একঘেয়ে অভিজ্ঞতা দ্বারা পূর্ণ থাকে, তাহলে তার মানসিক অবস্থা হবে শক্ত কাঠের ন্যায়। হাতুড়ির বাড়ি ছাড়া ওই কাঠের ভেতর কোনো কিছু ঢোকানো যাবে না। কিন্তু স্মৃতি যদি বৈচিত্র্যময় অভিজ্ঞতায় ঠাসা থাকে, তাহলে প্রাণীটির মানসিক অবস্থা হবে নরম কাদা মাটির ন্যায়। এ মাটিতে পেরেক ঢোকাতে হাতুড়ি বাটলের প্রয়োজন পড়বে না। ফলে বলা যায়, কোনো ঘটনা ও বস্তুর শ্লীলতা নির্ধারণে ওই ঘটনা ও বস্তুর যিনি দর্শক, তার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাকে আমলে নিতে হবে। একই সাথে দর্শকের ক্ষমতার বিষয়টিও মাথায় রাখতে হবে। কোনো প্রাণীর মানসিক অবস্থা কেমন, কোন সময়ে কেমন হবে, তা তার শারীরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা দ্বারাও নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের যে সামাজিক কাঠামো, তাতে শ্লীলতা এ ব্যাপারটির সাথে যৌনতার আত্মীয়তা খুব ঘনিষ্ঠ। কোনো কিছু অশ্লীল কিনা, এটি এখানে নির্ধারিত হচ্ছে বিকৃতভাবে। কোনো বিষয় অশ্লীল হয়ে ওঠার জন্য যেসব গুণাবলী থাকা প্রয়োজন, তা এ সমাজে তলিয়ে দেখা হয় না। বিষয়টির যৌনগুণ আছে কিনা, বা বিষয়টি ধর্ম আরোপিত কোনো প্রথার গালে জুতোর বাড়ি মারছে কিনা,
এটি এখানে মুখ্য। কোনো কিছুর যৌন গুণ শনাক্ত করার জন্য যে শিক্ষা ও অভিজ্ঞতা থাকা দরকার, তা বাংলাদেশের মানুষদের নেই বললেই চলে। ফলে বিষয়বস্তুর যৌনগুণ থাকুক বা না থাকুক, স্রেফ দর্শকের মানসিক অবস্থার উপর নির্ভর করেই এখানে নির্ধারিত হচ্ছে কোন বিষয়ের শ্লীলতা। কোনো কিছু মনকে একটু ধাক্কা দিলেই রব তোলা হচ্ছে বিষয়টি অশ্লীল। বাংলাদেশের পুরুষরা শারীরিকভাবে নারীর চেয়ে অধিক ক্ষমতাবান। তাদের আর্থিক ও রাজনৈতিক ক্ষমতাও বেশি। ফলে এখানে অনিবার্যভাবে পুরুষদের চেয়ে নারীদের ক্ষেত্রে যৌনগুণ অধিক তল্লাশি করা হয়। কারণ এ তল্লাশি যারা করেন তারা মূলত পুরুষ। এজন্য বাংলাদেশে অশ্লীল শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে একজন নারী ভেসে ওঠেন। কোনো পুরুষ অশ্লীলতা করেছে এরকমটি এ অঞ্চলে তেমন শোনা যায় না। অশ্লীলতার অভিযোগে পুরুষ অভিনেতাদের কেউ গালাগালি করেছে বা তাদের ঠিকানায় উকিল নোটিশ পাঠাচ্ছে, এমন খবর আমার জানা নেই। কিন্তু নারী অভিনেত্রীদেরকে হরহামেশা এ নিয়ে গালাগালি ও উকিল নোটিশ ভোগ করতে হচ্ছে। কিছুদিন আগে মুনমুন নামের একজন অভিনেত্রী দাবি করেছেন, ঢাকাই সিনেমায় যারা অশ্লীল চলচ্চিত্র নির্মাণ করল, মানুষের ধর ও মাথা জোড়া দিয়ে কাটপিস তৈরি করল এবং এসব চলচ্চিত্রে অর্থ বিনিয়োগ করল, তারা কেউই নারী নয়, সবাই পুরুষ। কিন্তু তাদের কাউকে অশ্লীলতার অপবাদ নিতে হয়নি। অপবাদ নিতে হয়েছে তাকে। মান্না নামের একজন অভিনেতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, উনি তো অশ্লীলতা কম করেননি। কেউ তাকে অশ্লীল সিনেমার নায়ক বলছে না কেন? ভদ্রমহিলার বক্তব্য থেকে বোঝা যায়, অশ্লীলতার যে সামাজিক ধারণা বাংলাদেশে গড়ে উঠেছে, তার একটি জেন্ডার বায়াস রয়েছে। ঘুষ খাওয়া, খুন করা, দালালি, ডাকাতি, ক্রসফায়ার, গুম, মিথ্যে মামলা, খাদ্যে ভেজাল, ক্ষমতা দেখানো, বলাৎকার, এ কাজগুলো বাংলাদেশে পুরুষরাই বেশি করে থাকে। এসব কাজের কোনোটিকেই সমাজ অশ্লীল বিবেচনা করে না। অশ্লীলতার ধারণাটি এখানে কৌশলে এমনভাবে গড়ে তোলা হয়েছে যেন কেবল নারীদেরকেই এটি দিয়ে ঘায়েল করা যায়। এ কাজে তারা সহযোগী হিসেবে পেয়েছে ধর্মকে। কোনো নারী আরব দেশের পোশাক না পরলে তাকে অশ্লীল পোশাক পরার তকমা নিতে হচ্ছে। হাফ প্যান্ট এ সমাজে অশ্লীল, কিন্তু কারো মাথা ফাটিয়ে দেয়া শ্লীল। ছেলেমেয়েরা একান্তে কোনো পার্কে সময় কাটালে সেটি অশ্লীল, কিন্তু জেলা হাসপাতালের নোংরা ওয়ার্ডগুলো খুব শ্লীল। তবে আপনি সিনেমা, নাটক, উপন্যাসে যে অশ্লীলতার কথা বলেছেন তা আমি এখানে আলোচনা করব না। এ আলোচনা অন্য স্থানে করেছি। নবকভের ললিতা বা লরেন্সের লেডি চ্যাটার্লিস লাভারের আলোচনার স্থান এটা নয়। শুধু এতটুকুই বলব, শিল্পমানহীন সকল শিল্পকলাই অশ্লীল। যৌনতাকেও শৈল্পিকভাবে উপস্থাপন করা যায় যদি শিল্পীর প্রতিভা থাকে। প্রতিভাহীন গর্দভরা গোলাপের ছবি আঁকলেও সেটিকে অশ্লীল মনে হবে। চটিয়াল-ফটিয়ালরা উপন্যাস, কবিতা যাই লিখুক না কেন, সেগুলোতে যৌনতা থাকুক বা নাই থাকুক, ওগুলো এমনিতেই অশ্লীল। শুধু যৌনতা কোনো বিষয়কে অশ্লীল করে না, বরং মগজ শূন্যতাই অশ্লীলতার প্রধান উপকরণ। এই মুহূর্তে বইয়ের বাজার ভরে আছে মানহীন অশ্লীল উপন্যাসে। এগুলোতে যৌনতা নেই, তারপরও এগুলো অশ্লীল। আলাপ ফ্রাইডে মুসলিম। শয়তান প্রশ্ন করছেন, আমি লক্ষ্য করেছি বাংলাদেশে অনেকেই মনের সাথে যুদ্ধ করে ধর্মীয় প্রথা পালন করছে। ধর্মীয় প্রথাগুলো মানুষের উপর অদৃশ্য সামাজিক চাপ তৈরি করছে কিনা, এ বিষয়ে কিছু বলবেন কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, ধর্মীয় প্রথা কিভাবে সামাজিক চাপ তৈরি করে তা বুঝতে হলে আমাদেরকে তাকাতে হবে জুম্মার নামাজের দিকে। মুসলিমদের একটি বড় অংশ নামাজটি আদায় করে সামাজিক ও পারিবারিক চাপে পড়ে। তারা ভাবে, যদি সপ্তাহে একদিনও মসজিদে না যাই, একদিনও পাঞ্জাবি টুপি না পরি, তাহলে আমাদের মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। এটি এক প্রকার অভিনয়। এ অভিনয় তারা উপভোগ করে বলে মনে হয় না। ইমাম সাহেব যখন দোয়া দরুদ পড়ে নামাজটিকে দীর্ঘায়িত করেন, তখন তারা খুব বিরক্ত হয়। যদিও এই বিরক্তি তারা মুখ ফুটে প্রকাশ করেন না। আল্লাহ ভীতির চেয়ে সমাজ ভীতি তাদেরকে বেশি আড়ষ্ট করে রাখে।
কারণ তারা জানে যে সমাজে তাদের বসবাস, সে সমাজের সদস্যরা সহনশীল প্রাণী নয়। এই প্রাণীরা চায় কনফর্মিটি বা তাল মিলিয়ে চলা। এজন্য জুম্মার দিন তারা আল্লাহর নামাজ পড়তে গিয়ে পড়ে আসে সমাজের নামাজ। কোনো বিষয়ে কনফর্মিটি নিশ্চিত করার প্রথম ধাপ হল ভয়ের পরিবেশ তৈরি করা। রাষ্ট্রগুলো এ কাজে ব্যবহার করে ফৌজদারি আইন। কিন্তু প্রতিষ্ঠান হিসাবে ধর্ম ও রাষ্ট্র এক নয়। ধর্মের ক্ষেত্রে মন্টেস্কুর ট্রাইপার্টাইট বা তিন পায়া ব্যবস্থা আরোপ করার সুযোগ নেই। রাষ্ট্রের এক্সিকিউটিভ, লেজিসলেচার ও জুডিশিয়ারি, এ তিনটি ব্রাঞ্চ মানুষের উপর রাষ্ট্রের কর্তৃত্বকে যেভাবে প্রশমিত করে, সেভাবে মানুষের উপর ধর্মের কর্তৃত্বকে প্রশমন করার কোনো ব্যবস্থা আমাদের হাতে নেই। ফলে ধর্ম যদি স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে এটিকে নন কনফর্মিং পদ্ধতিতে মোকাবেলা করা বিপজ্জনক। কারণ রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতা যে প্রতিষ্ঠানগুলোর কাঁধে ভর দিয়ে টিকে থাকে, সেগুলো অ্যানার্কিক নয়। কিন্তু ধর্মীয় স্বেচ্ছাচারিতার যারা এজেন্ট, তারা অ্যানার্কিক। সাধারণত ধর্মের অনুসারীরাই ধর্মের এজেন্ট হিসেবে কাজ করেন। তবে অনুসারী মাত্রই এজেন্ট নন। এজেন্ট হলেন তারা যারা ধর্মীয় প্রথার ভিত্তিতে সমাজের বাসিন্দাদের পুলিশিং করেন। রাষ্ট্রীয় পুলিশিংয়ের সাথে ধর্মীয় পুলিশিংয়ের পার্থক্য আছে। রাষ্ট্রীয় পুলিশিংয়ের উদ্দেশ্য হল মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষা দেওয়া। এক মানুষ যেন আরেক মানুষের শান্তি ও স্বাধীনতা বিনষ্ট করতে না পারে, তা নিশ্চিত করাই রাষ্ট্রীয় পুলিশিংয়ের প্রধান কাজ। কোনো রাষ্ট্রে নাগরিকরা কতখানি স্বাধীনতা ভোগ করবে, তা নির্ধারিত হয় ওই রাষ্ট্রের ক্রিমিনাল ল বা ফৌজদারি আইন দ্বারা। ভালো রাষ্ট্রচালকদের লক্ষ্য থাকে মানুষের উপর ক্রিমিনাল লয়ের খড়গ যথাসম্ভব সীমিত রাখা, যেন মানুষ তার দৈনন্দিন কাজে রাষ্ট্রের উপস্থিতি খুব বেশি টের না পায়। ফিনল্যান্ডের মানুষ সুখী। এর প্রধান কারণ ফিনিশরা তাদের দৈনন্দিন জীবনে রাষ্ট্রের উপস্থিতি টের পায় না। ওখানে ফেসবুকে কিছু লেখার অপরাধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। কোনো মহামানবের ছবি বিকৃত করার জন্য ফিনল্যান্ডের পুলিশ কাউকে তুলে নিয়ে যায় না। রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে ফিনিশ শিল্পপতিরা ওখানে জমি দখল করতে পারে না। অর্থাৎ ক্রিমিনাল ল দ্বারা আরোপিত স্বাধীনতার সীমানা ওখানে উপযুক্তভাবে প্রসারিত এবং উপযুক্ত মাত্রায় সংকুচিত। কিন্তু ধর্মীয় পুলিশিংয়ের উদ্দেশ্য এরকম নয়। মনোথিস্টিক বা একেশ্বরবাদী ধর্মগুলোর যারা এজেন্ট, তাদের লক্ষ্য হল যে কোনো মূল্যে ঈশ্বর ও তার প্রতিনিধির সম্ভ্রম রক্ষা করা। খারাপ রাষ্ট্রগুলোতে যে বিশেষ বিশেষ মানুষের সম্ভ্রম রক্ষার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়, তার জন্ম সম্ভবত ধর্মীয় এজেন্টদের ঈশ্বরের সম্ভ্রম রক্ষা করার প্রবণতা থেকেই হয়েছে। মনোথিস্টরা ঈশ্বরকে যেরকম সর্বশক্তিমান মনে করে, তেমনি কোনো খারাপ রাষ্ট্রে ক্ষমতাধর মানুষরাও নিজেদেরকে সর্বশক্তিমান মনে করে থাকে। এজন্য সর্বশক্তিমান ঈশ্বরের যারা চিন্তাশূন্য অনুসারী, তাদের কর্মকাণ্ডের সাথে নিজেকে সর্বশক্তিমান ভাবা কোনো রাজনৈতিক এর চিন্তাশূন্য অনুসারীদের কর্মকাণ্ডের চমৎকার মিল পাওয়া যায়।